Hey guys everyone, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবসময় স্পোর্টস নিয়ে কন্টেন্ট বানাই, স্পোর্টস এর বাহিরে কোনো কন্টেন্ট বানাইনি। জাস্ট গতকালকে জুলাই গণ অভ্যুত্থান ছিল, তো সেই কারণে 5ই আগস্ট একটা ভিডিও বানিয়েছি এবং আজকে আমি ঠিক স্পোর্টস এর বাহিরে আরেকটি কন্টেন্ট তৈরি করব। যে কন্টেন্টটা হচ্ছে একটা দলের আমলনামা, যে দলটা হচ্ছে বাংলাদেশে খুব ফেমাস এবং বলতে গেলে নিষিদ্ধ একটা দল। আমরা আজকে মানে বাংলাদেশ আওয়ামী লীগের আমলনামা আপনাদের সামনে তুলে ধরবো। আমার কাছে কাগজ দেখছেন, জাস্ট বেশি না, 2টা পেজ। এই 2টা পেজে মানে বাংলাদেশ আওয়ামী লীগের জাস্ট 2টা প্রকল্পের নাম আছে এবং এই 2টা প্রকল্পে মানে বাংলাদেশ আওয়ামী লীগ কত কোটি টাকা খরচ করেছে সেই জিনিসটা আপনাদেরকে জানাবো। আপনারা প্রায় বলেন যে আপা আসবে, আসবে, আসতে দেন, আসতে দেন। কতটুকু ছিঁড়তে পারে সেটা আমরা দেখে দেই, সমস্যা নেই। বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে ছিঁড়তেও ভালো লাগবে, কারণ ভিজা থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগকে উচ্ছেদ করতেও ভালো লাগবে। ওকে, সো আজ এর কথা না বলে আমি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কথায় কথায় একটা ডায়লগ দিত, আমরা পদ্মা সেতু করেছি। অনেক কিছু ছিঁড়ে ফেলছেন আপনারা এই পদ্মা সেতুটা করে। হ্যাঁ, পদ্মা সেতু করে হচ্ছে আপনারা আহ মাওয়া মানে মাদারীপুর টু ঢাকার যে একটা রুট ছিল, যেখানে একটা ফেরির সমস্যা ছিল। অনেক মানুষ যানজটের কারণে দেখা গেছে যে মুমূর্ষু একটা রোগী, তার জায়গা অবস্থা, আর সে হচ্ছে সেই ফেরি দেরিতে আসার কারণে হচ্ছে তার মৃত্যু হয়েছে। এরকম সব কিছু পার্টিকুলারলি কারণে আহ এই পদ্মা সেতুটা ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি এই পদ্মা সেতুর দ্বারা মানে আমাদের ভোলাবাসীর কোনো উন্নতি হয় নাই। আমরা বলতে পারবো না যেটা আমাদের জন্য উন্নতি হয়েছে। হ্যাঁ, এই পদ্মা সেতু দেশের একটা উন্নয়ন, এই পদ্মা সেতু দেশের একটা স্ট্রাকচার, ঠিক আছে, আমরা সবকিছু মানতেছি, এটা উন্নয়ন। বাট এইটার পিছনে আসলে কি আছে, আপনারা কি করছেন? পদ্মা সেতুর যে ব্যয়টা ছিল সেটা হচ্ছে 30,000 কোটি টাকা, অর্থাৎ 30,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বানাইছে। আপনারা সবাই জানেন হয়তো, ভারতের অন্য যে কোনো একটা সেতু সেটা করতে মোস্ট প্রবাবলি প্রায় 350 কোটি টাকার মতো খরচ হয়েছে। বাংলাদেশে 350 কোটি টাকার মতো খরচ হয়েছে, সেটা পদ্মা সেতুর মতোই প্রায় দৈর্ঘ্যে লম্বা। সো যদি ভারতীয়রা 350 কোটি টাকা দিয়ে ওই একটা সেতু করতে পারে, আমাদের কেন 30,000 কোটি টাকা লাগবে? কেন লাগবে? প্রথমে হচ্ছে এটার অর্থায়ন করা হয়েছিল 32,605 কোটি টাকা। এরপর এটাকে রিনোভেশন করে এটার যে অর্থায়নটা বা এটার যে ব্যয়টা, সেই ব্যয়টা দাঁড়াইছে 30,193 কোটি টাকা। যেই প্রকল্পটা আমার 320 কোটি টাকা বা 400 কোটি টাকা, আমি ধরলাম 1,000 কোটি টাকা বা তারও কম শেষ করা যাইতো, সেইটা কেন 30,000 কোটি টাকায় সম্পন্ন হইলো? আপনি যদি আরো বেশি ধরেন যে হ্যাঁ আমার আরো বেশি লাগবে, কারণ পকেটটা তো আমার একটু হইলেও ভরতে হবে, সো আপনি 10,000 কোটি টাকা আপনি এটা শেষ করতে পারতেন। সো 10,000 কোটির জায়গায় 3 গুণ বেশি টাকা কেন লাগলো? বিল পাস করাতে আমরা বাংলাদেশিরা ওস্তাদ। আমি যখন স্ক্রিপ্ট লিখছিলাম তখন আমার কলিগ বলতেছিল যে বিল পাস করে আমরা সেরা। আসলে বিল পাস করে আমরা সেরা। বিল পাস করে আমরা সেরা না হইলে 10,000 কোটি টাকায় যে জিনিসটা আমরা করতে পারতাম, আলটিমেটলি 10,000 কোটি টাকা যেটা করতে পারতাম সেটা আমরা 30,000 বা 32,000 কোটি টাকা দিয়ে আমরা করছি। এরপরে আসি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অনেক 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 এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের জন্য অনেক উপকারী। আমরা কম সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতেছি, কম সময়ের মধ্যে আমরা এয়ারপোর্টে চলে যেতে পারতেছি। মানে ইটস হিউজ থিং ফর আস। বাট এইখানে কথা হচ্ছে যে কেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা করতে 11,898 কোটি টাকা লাগবে? আপনি কি এর কম টাকায় করতে পারেন নাই, নাকি এর কম টাকায় পড়লে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ধসে পড়বে? ওকে, আমি হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5 5টা দেশে 5টা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে। আমি হচ্ছে তাদের অর্থায়নটা একটু বলি যে তাদের আসলে কত টাকা খরচ হয়েছে। ভারতের দ্বারকা এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে 320 কোটি টাকা গেছে। ইন্দোনেশিয়ার শেখ মোহাম্মদ বিন জায়েদ স্কাইওয়ে, এটা 390 কোটি টাকা গেছে। তারপর হচ্ছে চীনের ইবিন পানজিউয়া এক্সপ্রেসওয়ে, এটা 365 কোটি টাকা গেছে। থাইল্যান্ডের রামা 3 এক্সপ্রেসওয়ে, এটা 612 কোটি টাকা গেছে। এবং মালয়েশিয়ার ড্যাশ এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে 630 কোটি টাকা গেছে। সো আমি যদি আলটিমেটলি ধরি যে মালয়েশিয়ার যে ড্যাশ এক্সপ্রেসওয়ে, এইটার যদি সর্বশেষ
ব্যয়টা আমরা ধরি 630 কোটি টাকা, আমি ধরলাম তার থেকে আরো 100 কোটি টাকা আপনাদের বেশি লাগলো, ধরেন 730 কোটি টাকা। সেই 730 কোটি টাকায় আপনি কি একটা এক্সপ্রেসওয়ে করতে পারতেন না? তবু এখন পর্যন্ত ফুল চালু হয় নাই বা ফুল কাজ শেষ হয় নাই, 50% বা 70%, আমি ধরলাম 90% শেষ হয়েছে, বাকি 10% বাকি আছে। এই 730 কোটি টাকা দিয়ে আপনি একটা করতে পারতেন, ওই 11,898 কোটি টাকা দিয়ে আপনি মিনিমাম 10টা এক্সপ্রেসওয়ে করতে পারতেন। আর বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে 10টা এক্সপ্রেসওয়ে লাগে না, ঢাকার মতো একটা মেগা সিটিতে 10টা এক্সপ্রেসওয়ে লাগে না। আপনারা যে বলেন যে বাল আমাদের জন্য এটা করছে, বাল আমাদের মানে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের জন্য এটা করছে, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের জন্য ওইটা করছে, কি করছে আপনাদের জন্য আমার একটু বুঝান। দেশের যে ঋণগুলা বাড়াই দিয়ে গেছে কি করছে? আমি গতকালকে হচ্ছে আমার খালার সাথে কথা বলতেছিলাম, আমার খালা বলতেছে যে তোমরা এত কিছু করলা, আওয়ামী লীগের ভাগাইলা, শেখ হাসিনার ভাগাইলা, শেখ হাসিনা তো ঋণ করছে, তারেক রহমানও তো ঋণ করতেছে, তো ওর বেলা তোমরা এখন চুপ কেন? একটা দেশের সরকার কখন ঋণ নেয়? যখন সে ওই দেশটা উন্নত করতে চায় বা ওই দেশে একটা কিছু বানাইতে চায়, তখন গিয়ে ওই দেশের সরকারটা আসলে ঋণ করে। যে আমি এখন ধরেন যে আমি কেন ব্যাংক থেকে লোন নিব? আমি হুদায় বসে বসে খাওয়ার জন্য ব্যাংক থেকে লোন নিব? আমি লোন নিব, হয় বাড়ি করব, না হয় গাড়ি করব, না হয় কিছু একটা করব, এই কারণে তো আমি লোনটা আমি আলটিমেটলি নিচ্ছি। বাট সেইখানে যদি আমি হুদায় বসে থাকি, আমার দেখেন লোন দেওয়ার কোনো মানে হয় না। তারেক রহমান তো এখন পর্যন্ত কোনো প্রজেক্টে হাত দেয় না যে তিনি লোন নিবে। শেখ হাসিনা যে লোনগুলো রেখে গেছে, সেই লোনগুলো এখন তারেক রহমানের শোধ করতে হবে, এবং তিনি শোধ করার পর তিনি গিয়ে একেবারে স্টেবল হবেন যে না, এবার আমি কিছু একটা করতে পারবো, কোন একটা উদ্যোগে আমি হাত দিতে পারবো। এটা তো তারেক রহমান কোনো লোনই নেয় নাই, তাহলে কেন তারেক রহমান ঋণ করছে এই প্রশ্নটা আসতেছে। আমি না আওয়ামী লীগের, আমি না বিএনপির, আমি না জামাতের, আমি কারো না, আমি এনসিপিরও না। বাট কথা হচ্ছে যে একটা লজিক থাকা লাগবে তো কথার। ইললজিক্যাল কথা বলবো মানে বললাম আর হয়ে গেল এটাই? তারেক রহমানের যদি কোনো কিছু করতে হয় তখন তারেক রহমান আসলে ঋণ করবেন, বাট যদি কোনো কিছু করার না হয় তাহলে তিনি কেন ঋণ করবেন? তারেক রহমান তো আসলে ঋণগুলো শোধ করবেন যেগুলো শেখ হাসিনা করে দিয়ে গেছে। আলটিমেট কথা হচ্ছে শেখ হাসিনা আমাদের উন্নতি করছে, আমি মানি উন্নতি করছে, উন্নতি থেকে আমাদের বিপদটা সবচেয়ে ডেকে আনছে। যত টাকা সে খরচ করছে এই দুইটা জিনিস করতে, আমি মেট্রো রেল হিসাবটা বাদ দিলাম, মেট্রো রেল হিসাবটা আমি এখনো করি নাই। সো এই দুইটা জিনিস তৈরিতে শেখ হাসিনা যত টাকা খরচ করছে, ওই তার থেকে 1 গুণ, 3 গুণ কম টাকা দিয়াও এই দুইটা জিনিস করে দেশের মানুষের জিডিপি আরো বাড়াইতে পারতো, দেশের মানুষের যে লাইফস্টাইলটা সেটা আরো উন্নত করতে পারতো। তবে শেখ হাসিনা নিজের পায়ে নিজে কুড়াল মারছে, পকেট বেশি ভরতে গিয়া, পেট বেশি ভরতে গিয়ে একেবারে বাবের রহমত দেওয়ানবাগের মতো হয়ে গেছে। দেওয়ানবাগ শরীফের যে আহ কি নাম, মাহবুব, যাই হোক, পীরে পীরে দেওয়ানবাগি, এই দেওয়ানবাগি পীরের মতো হয়ে গেছে, পেট ফাইটা মরে গেছে। সব কথা শেষ কথা, আপারে আসতে দেন, আপার সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। জুলাই আন্দোলনে যেই 2000 শহীদ হয়েছে, সেই 2000 শহীদের হিসাব নেওয়া বাকি আছে, পিলখানার হিসাব নেওয়া বাকি আছে। আপার আপা যে হেফাজত কর্মীদেরকে মারছে, সেই হেফাজত কর্মীদের এখনো বিচার নেওয়া বাকি আছে। আপার আসতে দেন প্লিজ। আপা আসার সময় কেউ হট্টগোল করেন না, আপার আসতেন এখান থেকে ডিরেক্টলি ফাঁসির মঞ্চে, এছাড়া আর কোথাও না। এন্ড অফ দ্য ডিসকাশন। থ্যাংক ইউ।